নমস্কার। মেঘ পিয়নের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি সকলে ভালো আছেন। আমরা গল্প পাঠ করে শোনাচ্ছি প্রেমেন্দ্র মিত্রের লেখা ঘনাদা সিরিজের অফুরন্ত ঘনাদা বইটি থেকে। আজ আমাদের নিবেদন মাছ। শুরু হচ্ছে গল্প পাঠ। ঘনাদা একেবারে ব্যগ্র ঝম্প দিয়ে থালার উপর দু বাহু মেলে ধরে হাঁ হাঁ করে উঠলেন। রামভোজ নেহাত আমাদের মেসের অনেক পুরনো ঠাকুর, তাই নইলে আর কেউ হলে বোধহয় গামলা টামলা শুদ্ধ উল্টে পড়ে খাবার ঘরে একটা কেলেঙ্কারি বাঁধিয়ে ফেলতো। রামভোজ ঘনাদাকে চেনে, তাই শুধু এক পা পিছিয়ে গিয়ে বাঁ হাতের বাটি বসানো থালাটা চীনে ভেলকিবাজের মতো অদ্ভুত কায়দায় সামলে নিয়ে বললে, কি হইল বাবু, মাছের ঝোল খাইবেন না? ভালো মাগুর মাছের ঝোল। মাগুর মাছের ঝোল খাবো আমি? ঘনাদার কথায় মনে হলো হিন্দু ধর্মের সবচেয়ে নিষিদ্ধ খাদ্য যেন তাকে জোর করে খাওয়াবার চেষ্টা করা হয়েছে। আসল ব্যাপারটা যে কি তা আমরা অবশ্য সবাই জানি। ঘনাদা নিজের ফাঁদে নিজেই ধরা পড়ে বেরুবার জন্যে এখন ছটফট করছেন। ছুটির দিন, আর তার উপর গৌড়ের পাশের খবর বার হবার দরুন সকালবেলা সবাই মিলে বসে একটা খাওয়া দাওয়ার আয়োজনের ব্যবস্থা করেছিলাম। এমন সময়ে শিশিরের কাছে একটা সিগারেট ধার করতে পর্যন্ত মাত্র 2357টা তিনি ধার নিয়েছেন। ঘনাদা ঘরে ঢুকলেন, যথারীতি সিগারেটটা ধরিয়ে চলে যাবার মুখে আমাদের ভাবগতিক দেখে বোধহয় সন্দিহান হয়ে জিজ্ঞাসা করেছেন, ব্যাপার কি হে, সকালবেলা এত জরুরি মিটিং কিসের? এই একটু ফিস্টের ব্যবস্থা করছি আজ। আপনি? ফিস্ট? ঘনাদা শিবুকে আর কথাটা শেষ করতে দেননি। ফিস্ট শুনলেই তার ভয় হয় পাছে কেউ তার কাছে চাঁদা চেয়ে বসে, তাই অত্যন্ত বিরক্ত হয়ে বলেছেন, তোমাদের নিত্যি ওই এক হুজুগ। আমার বাপ পেটটা আজ তেমন ভালো নেই। যেন অত্যন্ত দুঃখিত হয়ে গৌর বলেছে, আচ্ছা, আপনার জন্য তাহলে আলাদা ব্যবস্থাই করব। হ্যাঁ, তাই করো, বলে ঘনাদা বেরিয়ে গেছেন। সেই আলাদা ব্যবস্থার দরুন মাংসের কালিয়ার বদলে তাকে সত্যিই মাগুর মাছের ঝোল পরিবেশন করা হবে, ঘনাদা তখন ভাবতেই পারেননি। আপত্তিটা তাই তার এত তীব্র। সময় বুঝে সুঝেও শিবু কিন্তু ন্যাকা সেজে জিজ্ঞাসা করলে, আপনি না সকালে বললেন পেটটা তেমন ভালো নেই, তাই তো আপনার জন্য আলাদা করে। শিবুকে কথাটা শেষ করতে না দিয়ে ঘনাদা যেন আর্তনাদ করে উঠলেন, তাই বলে মাগুর মাছ? গৌর যেন অত্যন্ত সংকুচিত ভাবে জানালে, কেন, মাগুর মাছ তো রোগীর পথ্যি, হালকা বলেই জানি। জানো যদি তো তোমরাই খাও না, আমারও তো উপকার নাই করলে। খেকিয়ে উঠলেন ঘনাদা এবং আমাকেই কথা বলতে হলো। বেশ একটু কাচুমাচু মুখ করে বললাম, তাহলে তো বড় মুশকিল হলো ঘনাদা, আমাদের জন্য যে আবার মাংসের কালিয়া রান্না হয়েছে, তাও আবার চর্বিওয়ালা খাসির মাংস, সে তো আপনার চলবে না। ঘনাদা অত্যন্ত অনিচ্ছা সহকারে বললেন, যেমন করে হোক তাই চালাতে হবে। অন্য যে কোনো মাছ হলেও হতো, কিন্তু মাগুর মাছ প্রাণ থাকতে তো মুখে তুলতে পারবো না। মাগুর মাছে এত আপত্তি কেন বলুন তো? অবাক হয়ে জিজ্ঞাসা করলে গৌর। ঘনাদার পাতের ধারে রামভোজ তখন মাংসের কালিয়ার বাটি ধরে দিয়েছে। পরপর সেরকম দুটি বাটি শেষ না করা পর্যন্ত ঘনাদ মুখ তুলে তাকাবার পর্যন্ত ফুরসত পেলেন না। মাংসের পর চাটনি এবং তারপর দই এবং সন্দেশ পর্যন্ত ঘনাদা যেন নিঃশ্বাসে চোখ কান বুঝে চালিয়ে গেলেন। সন্দেশের পর পান্তুয়ায় এসে তার গতি একটু মন্থর হতে দেখে ভরসা পেয়ে বললাম, পেটটা আপনার সত্যি আজ খারাপ ছিল দেখছি ঘনাদা। আমার কথার খোঁচা যদি কিছু থাকে তা ঘনাদাকে স্পর্শই করলো না। অ্যাকিউট অ্যাঙ্গেলে তিনি খাওয়া শুরু করেছিলেন, এখন অবটিউস অ্যাঙ্গেলে পৌঁছে তার শরীর মন মেজাজ শরতের আকাশের মতো প্রসন্ন হয়ে গেছে। মধুর ভাবে হেসে বললেন, সেই জন্যই বুঝি মাগুর মাছের ব্যবস্থা করেছিলি? ভালো ভালো,
তা তোদের আর দোষ কি বল? মাগুর মাছ যে কেন খায় না তোরা কি করে বুঝবি? একটু বুঝিয়েই দিন না, শকাতর অনুনয় করলে গৌর। ঘনাদা উদার ভাবে আশ্বাস দিলেন, আচ্ছা, দেব দেব। এই প্রকাণ্ড পান্তুয়াটাই কণ্ঠরুদ্ধ হয়ে যাওয়ার দরুন তার শেষ কথা আর শোনা গেল না। খাওয়া দাওয়ার পর বসবার ঘরে তার তার মৌরসি পাট্টাওয়ালা আরাম কেদারাটি দখল করে শিশিরের এক সিগারেট, ওই 2358টা হলো, ধার নিয়ে আরাম করে ধরিয়ে ঘনাদা শুরু করলেন। 1929 সালের 23শে সেপ্টেম্বর যে চন্দ্রগ্রহণ হয় তার কথা তোমাদের না জানাই স্বাভাবিক, কারণ সে চন্দ্রগ্রহণ বাংলাদেশে দূরে থাক ভারতবর্ষ থেকেও দেখা যায়নি। তবে ডক্টর আলফ্রেড হিল যে কারণে 1930-এ FRGS অর্থাৎ ফেলো অব দি রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটি রূপে মনোনীত হয়ে সম্মান লাভ করেন, কিভু এবং এডওয়ার্ড হ্রদের মধ্যে সেই নতুন একটি নদী জন্মাবার কিছু বিবরণ তোমরাও হয়তো শুনে থাকবে। ভূগোলের জ্ঞান আমাদের সকলেরই সমান, ওরই মধ্যে শিবু যা একটু আধটু চর্চা করে। ঘনাদা ওই পর্যন্ত বলে চুপ করবার পর সে জিজ্ঞাসা করলে, কিভু আর এডওয়ার্ড হ্রদ কোথায় বলুন তো? আফ্রিকায় না? হ্যাঁ, আফ্রিকায় বেলজিয়ান কঙ্গোর একেবারে পূবে, বিষুবরেখার কিছু দক্ষিণে। আমরা কেউই সেখানে নতুন নদী জন্মাবার কথা শুনিনি জেনে ঘনাদা দ্বিগুণ উৎসাহ ভরে আবার আরম্ভ করলেন। জার্মানির এক নামজাদা সার্কাস কোম্পানি আর স্পেনের এক চিড়িয়াখানার বায়না নিয়ে আফ্রিকার জঙ্গলে জঙ্গলে তখন নানা জাতের অদ্ভুত দুষ্প্রাপ্য প্রাণী ধরে বেড়াচ্ছি। চিড়িয়াখানার ফরমাস মতো প্রায় সব কিছুই তখন ধরা হয়ে গেছে। জিরাফ আর জেব্রার মাঝামাঝি অদ্ভুত প্রাণী ওকাপি, কঙ্গোর লাল বামন মোষ, বাঘা বেড়াল, চিতা হায়না, এসব তো আমার সঙ্গে আছেই। তাছাড়া নানা জাতের পাখি, মাছ, সাপও জোগাড় করেছি। সার্কাস কোম্পানির ফরমাসটাই তখন হাসিল করতে বাকি। সেটা বেশ একটু শক্ত, তাদের জন্য একটা বাচ্চা গরিলা ধরে নিয়ে যেতে হবে। গরিলা ধরা বড় সোজা কথা নয়, আর তার উপর এমন দুর্ভেদ্য জঙ্গলে ও পাহাড়ে তারা লুকিয়ে থাকে যে তাদের সন্ধান পাওয়াই মুশকিল। কঙ্গো ও ক্যামেরুনসের নিবিড় জঙ্গলে প্রথমে বন মানুষদের মধ্যে সবচেয়ে বিশাল এই প্রাণীটি আবিষ্কৃত হয়। তারপরে কঙ্গোর পূবে কিভু হ্রদের কাছাকাছি পাহাড়ের প্রায় 10,000 ফুট উঁচু জঙ্গলে আর এক আরো বড় জাতের গরিলার সন্ধান পাওয়া যায়। সেই গরিলার আস্তানার দিকেই যাচ্ছিলাম। আফ্রিকার বিশেষ করে কঙ্গোর জঙ্গলে চলাফেরা যে কি ব্যাপার, ভুক্তভোগী না হলে কল্পনাই করতে পারবে না। এসব জঙ্গল এমন দুর্ভেদ্য যে প্রতি পদে কুড়ুল কাস্তে দিয়ে পথ পরিষ্কার না করলে এক পাও এগুনো যায় না। 150 থেকে 200 ফুট উঁচু বড় বড় গাছ লতায় পাতায় আকাশ এমন ঢেকে রেখেছে, দিনের বেলাতেও সেখানে সূর্যের আলো অতি কষ্টে চুইয়ে আসে। সেই ঘন গাছের জটলার তলায় আগাছার জঙ্গলই 15 ফুট উঁচু, তারই ভিতর আবার ওরচিলা ও লতানে রবার গাছের দুর্ভেদ্য জট। সে জায়গাটায় সেদিন বিশ্রাম করবার জন্য তাঁবু ফেলেছিলাম। সেখানে এই জঙ্গল অনেকটা হালকা হয়ে সাভানা অর্থাৎ ঘাসের প্রান্তর শুরু হয়েছে। এই ঘাসও অবশ্য যেমন তেমন নয়, 6 ফুট উঁচু একটা জোয়ান মানুষ তার ভেতর অনায়াসে ডুবে যায়। একটা প্রকাণ্ড বাওবাব গাছের তলায় বেশ খানিকটা জায়গা পরিষ্কার করে আমাদের আস্তানা পাতা হয়েছিল। আফ্রিকার জঙ্গলে শিকারে বেরোনোকে বলে সাফারি। আমাদের সাফারিতে
লোকজন তো বড় কম নয়। আসবাবপত্র, রসদ ও জন্তু জানোয়ারের খাঁচা, বাক্স ইত্যাদি বইবার জন্যেই ১০০ জন কাফির জাতের মুটে আছে। তার উপর আছে ৫ জন মাসাই জাতের শিকারী। এই অঞ্চলে সিংহের উপদ্রব খুব বেশি বলে আস্তানার চারিদিকে ৪টে আগুন জ্বালাবার ব্যবস্থা করে ২ জন শিকারীকে পাহারায় রেখে তবে তখন নিজের তাঁবুতে এসে শোবার বন্দোবস্ত করছি। আমার তাঁবুতে ২-৪টে দামি পাখির খাঁচা ও মাছ গিরগিটি ধরনের দুষ্প্রাপ্য প্রাণীর কাঁচের জারগুলো সাধারণত থাকে। একটা মাছের জার কি করে ভেঙে ফুটো হয়ে সমস্ত জলটা দেখলাম মাটিতে গড়িয়ে পড়েছে। মাছটা কাঁচের জারের তলায় খাবি খাচ্ছে দেখে সেটাকে অন্য একটা জারে তুলে রেখে জল ঢালছি। এমন সময়ে যুগন এসে ঘরে ঢুকলো। যুগন আমার সবচেয়ে বিশ্বাসী অনুচর ও সমস্ত কাফির কুলি ও মাসাই শিকারীদের সর্দার। যেমন দৈত্যের মতো তার চেহারা, সাহসও তেমনি অসীম। খাটো একটা বল্লম হাতে মানুষ খেকো সিংহের সামনে সে নির্ভয়ে এগিয়ে যেতে পারে। চোখে দেখা যায় এমন কোনো প্রাণীকে সে গ্রাহ্যই করে না। কিন্তু তার সব সাহস শুধু দিনের বেলায়। রাত হয়েছে কি, একটা পাতা নড়লেও ভূত প্রেত জুজুর ভয়ে সে আঁতকে ওঠে। যাদের ধরাছোঁয়া দেখা যায় না সেই অশরীরী জীবেরা সেই সময়েই তার মতো শিকারীদের ঘাড় মটকাবার জন্য ওঁত পেতে থাকে বলে তার ধারণা। যুগনের মুখ চোখের ভাব দেখেই বুঝলাম রীতিমতো ভয় পেয়ে সে এত রাতে আমার তাঁবুতে ঢুকেছে। আবার কোন জুজু কোথায় দেখেছে বলে তাকে ঠাট্টা করতে যাচ্ছে। এমন সময় নিজেই একটা অদ্ভুত শব্দ শুনতে পেয়ে চমকে গেলাম। ভাটার মতো চোখগুলো বড় বড় করে আমার দিকে তাকিয়ে সভয়ে যুগন বললে, শুনতে পাচ্ছেন বোয়ানা? শুনতে তখন ভালো রকমই পেয়েছি। না, সিংহ কি খ্যাপা হাতির ডাক নয়। অন্ধকার রাত্রির কোনো সুদূর প্রান্ত থেকে সমস্ত আকাশের বুক কাঁপিয়ে অস্ফুট একটা ভয়ের স্পন্দন যেন উঠছে ঘুম ঘুম ঘুম। একদিকে সে শব্দ শেষ না হতে আরেক দিকে সে শব্দের অবিকল প্রতিধ্বনি শুরু হয়ে গেল। সেই প্রতিধ্বনি তারপরেই অন্য আর এক দিক প্রান্ত ধরে নিতে দেরি করলে না। এমনি করে সে শব্দ অন্ধকার আকাশের এক কোণ থেকে আর এক কোণে কোন অদৃশ্য বিরাট দৈত্য যেন লোফালুফি করছে মনে হলো। ভালো করে খানিকক্ষণ শুনে নিয়ে জিজ্ঞাসা করলাম, কিছু বুঝলে যুগন? যুগন সভয়ে বললে, হ্যাঁ, বোয়ানা বলছে দেবতার দুশমন শয়তানকে চাই। কোনো পাহাড় জঙ্গল তাকে লুকিয়ে রাখতে পারবে না। তেলের কড়া তৈরি। বললাম, ঠিকই বুঝেছো, তবে আর একটু মন দিয়ে শোনো, বুঝবে শুধু শয়তান নয়, বলছে সাদা শয়তানকে চাই। আর একবার কান পেতে যুগন আমার কথায় সায় দিয়ে বললে, সাদা শয়তানি বলছে বটে বোয়ানা, কিন্তু কার কথা বলছে বুঝতে পারছি না। আমাদের নয় তো? এবার হেসে বললাম, তোমাদের কথা তো বাদই দিলাম, ফ্রিদের মধ্যেও আমাকে সাদা শয়তান কানা না হলে কেউ বলবে না। সুতরাং আক্রোশটা যার উপরই হোক, আমরা নির্ভয়ে থাকতে পারি। ইতিমধ্যেই ওই শব্দের অল্প বিস্তর মানে বুঝে আমায় কাফির কুলি ও মাসাই শিকারীদের অনেকে সভয়ে আমার তাঁবুর সামনে এসে জড়ো হয়েছিল। তাদেরও ওই কথাই বলে রাত্রের মতো বিদায় করলাম। মুখে ওদের অভয় দিলাম বটে, কিন্তু সারা রাত দুর্ভাবনায় ভালো করে ঘুমোতে পারলাম না। আফ্রিকার সঙ্গে ঘনিষ্ঠ পরিচয় যাদের আছে, এ শব্দের অসামান্য ক্ষমতা ও ভয়ঙ্কর মর্ম তারা ভালো করেই জানে। এ শব্দ আফ্রিকারই অত্যাশ্চর্য নিজস্ব জিনিস। আসলে বিশেষ এক ধরনের
বিরাট ঢাকের শব্দ ছাড়া এ আর কিছু নয়। কিন্তু যে দেশের দুর্ভেদ্য জঙ্গলে 10 মাইল দূরের গাঁয়ের লোকেরা পরস্পরের ধারে কাছে ঘেঁষে না ও পরস্পরের ভাষা বোঝে না, সেই দেশে এই ঢাকের শব্দের মারফত টেলিগ্রাফের মতো তাড়াতাড়ি শত শত মাইল দূর দূরান্তরে খবর পাঠিয়ে দেওয়া যায়। এই ঢাকের শব্দের নিজস্ব একটা ভাষা আছে, সম্পূর্ণ ভিন্ন জাতের এবং ভিন্ন ভাষার লোকের। এই ঢাকের ভাষা অনায়াসে বুঝতে পারে। এ ঢাকের শব্দ বিলি করবার ব্যবস্থাও অদ্ভুত। এক গাঁ থেকে ঢাকের শব্দ শোনা মাত্র অন্য গাঁ তৎক্ষণাৎ সে খবর ঢাকের আওয়াজে প্রচার করে দেয়। এমনি করে দেখতে দেখতে বহু দূরে সে খবর ছড়িয়ে যায়। কারোর বিরুদ্ধে এ ঢাক যদি একবার বেজে ওঠে, তাহলে যত দূরে পালাক, এ ঢাকের নাগাল থেকে পরিত্রাণ পাবার আশা নেই। বহুদিন আফ্রিকার বহু জায়গায় ঘোরার দরুন এ ঢাকের ভাষা আমি ভালো করেই বুঝি। আপাতত ঢাকের খবর যা শুনলাম, তার সঙ্গে আমার সম্পর্ক কিছু নেই বলেই মনে হলো। তবু অস্বস্তিটা একেবারে গেল না। পরের দিন সকালে আমরা তাঁবু তুলে সাভানা পেরিয়ে পাহাড়ের দিকে রওনা হলাম। এই পাহাড়ের প্রায় 1010 ফুট উঁচুতে পৌঁছলে গরিলার রাজ্যের সন্ধান পাওয়া যাবে, এই আমাদের বিশ্বাস। পাহাড় যেমন খাড়াই তেমনি গভীর জঙ্গলে ঢাকা। যত ওপরেই উঠি, ঢাকের শব্দ কিন্তু আমাদের সঙ্গ ছাড়ে না। দিনের পর দিন, রাতের পর রাত সে শব্দ আমাদের পিছুতে লেগেই রইল। 4 দিনের দিন কিপু হ্রদের কাছাকাছি গিয়ে পৌঁছালাম। আশেপাশের ঘন কাঁটা ঝোপে ভর্তি দুর্ভেদ্য জঙ্গলের চেহারা দেখে মনে হলো গরিলাদের আস্তানা দূরে নেই। সুবিধে মতো একটা জায়গা দেখে সন্ধ্যের আগেই তাঁবু ফেলে একলা একটু এদিক ওদিক জঙ্গলটার অবস্থা বুঝতে বেরুলাম। গরিলা শিকার করা দস্তুর মতো কঠিন ব্যাপার, কিন্তু জ্যান্ত গরিলা ধরা তার চেয়েও অনেক শক্ত। বড় ধাড়ি গরিলাকে জ্যান্ত ধরা তো অসম্ভব বললেই হয়। এমনিতে তারা মানুষ দেখলে গা ঢাকা দিয়ে এড়িয়েই যায়, নিজে থেকে কখনো আক্রমণ করে না। কিন্তু একবার ঘাঁটালে আর রক্ষে নেই। তখন তাদের মতো হিংস্র ভয়ঙ্কর প্রাণী পৃথিবীতে আর দেখা যায় না। একেবারে অব্যর্থভাবে গুলি না মারতে পারলে তাদের রোকা তখন অসম্ভব। শিকারীর নাগাল একবার পেলে ঢাকের মতো নিজের বুক চাপড়াতে চাপড়াতে এসে তাকে পাঁকাটির মতো মুটকে ভেঙে দিতে পারে। ভারী গরিলা ধরার আশা তাই কেউ করে না। ধরতে হলে বাচ্চা গরিলাই ধরবার চেষ্টা করতে হয়। বাচ্চা গরিলাকে একা একা পাওয়া কিন্তু শক্ত। ছোট ছোট পরিবারে ভাগ হয়ে গরিলারা দলবদ্ধ হয়েই দিনের বেলা গাছের ফলমূল খেয়ে বেড়ায়। রাত্রে ধাড়ি গরিলা কোনো গাছের তলায় পাহারায় থাকে, আর বাচ্চা আর মেয়ে গরিলারা গাছের উপর ডালপালা দিয়ে তৈরি মাচার মতো বাসায় ঘুমোয়। কোনো রকমে কোনো বাচ্চা কোথাও একবার ছোটকে না পড়লে তাকে ধরা তাই কঠিন। পরের দিন কিভাবে কোন দিক দিয়ে গরিলা ধরবার ব্যবস্থা করব, তাই এক জায়গায় দাঁড়িয়ে ভাবছি। এমন সময় যুগল হন্তদন্ত হয়ে ছুটে এসে হাঁপতে হাঁপাতে যা বললে, তাতে আমি একেবারে হয়ে গেলাম। সে নাকি আমাদের এই তাঁবু থেকে কিছু দূরে পাহাড়ের এক গুহার মধ্যে একটা গরিলাকে যেতে দেখেছে। এই গরিলাটা নাকি দেখতে কতকটা সাদা রঙের। সাদা রঙের গরিলাই তো অসম্ভব আজগুবি ব্যাপার। তবু সন্ধ্যার আবছা অন্ধকারে যুগনের দেখবার কোনো রকম ভুল হয়েছে ভাবা যেতে পারে।
কিন্তু গরিলা একা একা গুহায় থাকে এরকম তো কখনো শুনিনি। না, ব্যাপারটা সন্ধান নিতেই হয়। যুগনকে সঙ্গে নিয়ে সেই গুহার মুখে যখন পৌঁছালাম, তখন চারিদিকে বেশ অন্ধকার হয়ে গেছে। গুহাটা খুব বড় নয়, পাহাড়ের গায়ে একটা বড় ফাটলের মতো, কিন্তু ভেতরটা একেবারে জমাট অন্ধকার। সেই অন্ধকার গুহায় গরিলার মতো সাংঘাতিক প্রাণীর খোঁজে ঢোকা প্রায় আত্মহত্যা করারই সামিল। প্রথমে তাই গুহার মুখে বার কয়েক বন্দুকের আওয়াজ করলাম, ভয় পেয়ে যদি গুহা থেকে বেরিয়ে পড়ে। তাতে কোনো ফল না পাওয়ায় একটা শুকনো কাঠ মশালের মতো জেলে তা নিয়ে বাধ্য হয়েই ভেতরে ঢুকলাম। ফাটলটা খানিকটা সোজা গিয়ে ডান দিকে বেঁকে গেছে। সামনে আমি বন্দুক হাতে সন্তর্পণে এগুচ্ছি, পেছনে যুগন মশাল হাতে আসছে। গরিলাটা যদি হঠাৎ ঝাঁপিয়ে আসে, গুলি অন্তত একটা চালাবো, তারপর যা হয় হোক। পাঁকটা ঘুরেই কিন্তু স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে পড়লাম। এই কি যুগনের গরিলা! পেছনে পাথরের দেওয়ালে আটার মতো লেপ্টে সভয়ে আমাদের দিকে চেয়ে যে দাঁড়িয়ে আছে, তার রং সাদা এবং চেহারা বিরাট হলেও গরিলা সে নয়। আমাদের থামতে দেখে হাতের পিস্তলটা উঁচিয়ে সে বিশুদ্ধ ইংরেজিতে বললে, খবরদার, এক পা এগিয়েছো কি গুলি করব। ততক্ষণে আমি নিজেকে সামলে নিয়েছি। হেসে বললাম, তাতে কি কেউ জখম হবে মনে করছেন ডক্টর হিল? আপনার তাক যে কত তা তো আমার জানা। অবাক হয়ে পিস্তল নামিয়ে ডক্টর হিল এবার এগিয়ে এসে বললেন, এ কি দাস, তুমি এখানে? গম্ভীর হবার ভান করে বললাম, নিয়তির টানে বোধ হয়, নইলে কোথায় দক্ষিণ আমেরিকার ব্রাজিলের জঙ্গল আর কোথায় আফ্রিকার কঙ্গোর সীমান্ত। 5 বৎসর বাদে আচমকা এমন আশ্চর্য ভাবে দেখা হবে কেন? ডক্টর হিল কৃতজ্ঞ ভাবে বললেন, সেবারে তুমি হঠাৎ উদয় না হলে প্রাণটা সেখানেই রেখে আসতে হতো বটে। হেসে বললাম, আপনার বন্দুকের টিপ কিরকম সেখানেই তো টের পাই। কুমির মারতে গিয়ে প্রায় আমাকেই মেরে বসেছিলেন। তা প্রায় বসেছিলাম বটে বলে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে ডক্টর হিল বললেন, তবে এবার তোমার সঙ্গে দেখা হয়েও কোনো লাভ হলো না দাস। এবার আমায় বাঁচানো তোমার ক্ষমতার বাইরে। আচ্ছা, আসুন তো আমার সঙ্গে, তারপর দেখা যাবে। বলে ডক্টর হিলের হাত ধরতেই তিনি বাধা দিয়ে বললেন, আমায় সঙ্গে নেওয়া মানে তোমার নিজের সমূহ বিপদ ডেকে আনা, তা তো বুঝতে পারছো। গুহার ভেতরেও জঙ্গলিদের সুদূর ঢাকের আওয়াজ তখন শোনা যাচ্ছে। এক মুহূর্ত চুপ করে থেকে হেসে বললাম, গায়ে পড়ে বিপদ ডেকে আনায় যে আমার বাতি, তা কি এতদিনে বোঝেননি ডক্টর হিল? ডক্টর হিলকে নিজের তাঁবুতে এনে তারপর তার কাছে সমস্ত কাহিনী শুনলাম। ডক্টর হিলকে ভূগোল বিলাসী বললে বোধহয় ঠিকভাবে বোঝানো যায়। জীবনে তিনি বন্দুকটা পর্যন্ত ভালো করে চালাতে শেখেননি, কিন্তু পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক দুর্গমতম জায়গা আবিষ্কার করা তাঁর একটা নেশা। আমাজন নদীর উৎসবের কাছে 5 বৎসর আগে তার সঙ্গে আমার প্রথম দেখা হয়। তার ধারণা সেবারে আমি নাকি আমাজন নদীর বিদঘুটে এক অ্যালিগেটর কুমিরের কবল থেকে তাকে বাঁচাই। ডক্টর হিলের সমস্ত কথা শুনে এবারে তাকে বাঁচানো এবং সেই সঙ্গে নিজেদের বাঁচবার ব্যবস্থা করা কিন্তু সত্যি কঠিন বলে মনে হলো। এ কদিন জঙ্গলিদের যে ঢাকের খবর শুনেছি, তার লক্ষ্য যে ডক্টর হিল স্বয়ং, এ কথা বোধহয় আর বলে দিতে হবে না। কঙ্গোর এই অঞ্চলে ভৌগোলিক অভিযানে এসে শুধু নিজের ভালো মানুষের দরুন তিনি এখানকার ভয়ঙ্কর জঙ্গলিদের বিষ দৃষ্টিতে পড়েছেন।
এই অঞ্চলের জংলিরা এখনো সেই আদিমতম যুগে পড়ে আছে। তাদের জঙ্গলের বাইরে কোনো দুনিয়া আছে বলে তারা জানে না। ঘুরতে ঘুরতে তাদের এক গাঁয়ে ডক্টর হিল গিয়ে পড়ে। ডক্টর হিলকে তারা প্রথম অদ্ভুত জাতের মানুষ ভেবে একটু সমীহই করেছিল। তাকে ও তার লোকজনকে আশ্রয় দিয়েছিল সসম্মানে। ডক্টর হিল সেখানে পরোপকার করতে গিয়েই নিজের সর্বনাশ করলেন। সে গাঁয়ের সর্দার বহুদিন ধরে মাথা ধরা রোগে ভুগছিল। গাঁয়ের ওঝা-পুরুতেরা নানা রকম ঝাড়ফুঁক করে, ভূত প্রেত মানত করেও তাকে ভালো করতে পারেননি। ডক্টর হিল দেখে শুনে একটি অ্যাসপিরিন বডি দিয়ে একদম তাকে চাঙ্গা করে তোলে। আর যাবে কোথায়? হরদারের কাছে তার খাতির যেমন 10 গুণ বেড়ে গেল, গাঁয়ের ওঝা পুরুতেরাও তেমনি তার ওপর খাপ্পা হয়ে উঠল 1000 গুণ। জঙ্গলিদের মধ্যে তাদের মান ইজ্জত বজায় রাখবার জন্য ওঝা পুরুতেরা না করতে পারে হেন শয়তানি নেই। ভাগ্যচক্রে তাদের একটা সুবিধেও হয়ে গেল। কি একটা ছোঁয়াচে রোগে গাঁয়ের কয়েকটা গরু বাছুর তখন মারা গেছে। ওঝারা রটিয়ে দিলে যে ডক্টর হিলি তার জাদুতে এইসব গরু বাছুর মারছেন। প্রথমে গরু বাছুর, তারপর মানুষ মারাই তার মতলব। সর্দারকে পর্যন্ত তারা তাই বোঝালে। বেগতিক দেখে দলবল শুদ্ধ লুকিয়ে পালাতে গিয়েই ডক্টর হিল আরো বিপদ ডেকে আনলেন। তিনি কোনো রকমে তাদের চোখ এড়িয়ে এই পাহাড়ে এসে পৌঁছলেন বটে, কিন্তু তার লোকজন সব উঁচুকাটা হয়ে গেল। এখানে পালিয়ে এসেও অবশ্য তার রক্ষা আছে বলে মনে হয় না। ঢাকের খবরে চারিদিকের জঙ্গলিদের যেভাবে তারা জাগিয়ে তুলেছে, তাতে শেষ পর্যন্ত তাদের খপ্পর থেকে মুক্তি পাওয়া প্রায় অসম্ভব। যে গাঁয়ের সর্দার বহুদিন ধরে মাথা ধরার রোগে ভুগছিল, গাঁয়ের ওঝা পুরুতেরা ঘেরাও করে এই পাহাড়ের দিকে ক্রমশ এগিয়ে আসছে। তখন তাদের বেড়াজাল ভেঙে পালাবার একমাত্র উপায় এই দুর্গম পাহাড় ডিঙিয়ে পূব দিকে টাঙ্গানাইকায় নামবার চেষ্টা করে। মাঝরাত্রের পর ঢাকের আওয়াজ কিছুক্ষণের জন্য থামতে দেখে একটু আশাও হলো, হয়তো তারা ভোরের আগে আর অগ্রসর হবেন। লোকজনকে তুলে ডক্টর হিলকে সঙ্গে নিয়ে রাতারাতি তাই রওনা হয়ে পড়লাম। কিন্তু বেশি দূর আর যেতে হলো না। সকালবেলা কিভু হ্রদের ধারে গিয়ে সবে পৌঁছেছি, এমন সময় সমস্ত পাহাড় জঙ্গল যেন একসঙ্গে বজ্রের হুংকার দিয়ে উঠল। চমকে দেখি রং বেরঙের বিদঘুটে উল্কি আঁকা হাজার হাজার জঙ্গলি ঢাক আর বল্লম হাতে যেন ভোজ বাজিতে মাটি ফুঁড়ে উঠে আমাদের ঘিরে ধরেছে। তারপর যে দারুণ কাণ্ড শুরু হলো তা আর বর্ণনা করা যায় না। ওঝা পুরুতের লম্ফ ঝম্পই সবচেয়ে বেশি। আমাদের পিছমোড়া করে বেঁধে আমাদেরই মালপত্রের মধ্যে ফেলে রেখে তারা যে তাণ্ডব নৃত্য ও আস্ফালন শুরু করলো, তা থেকে বুঝলাম আমাদের সোজাসুজি পুড়িয়ে মারা হবে না ফুটন্ত কড়াইয়ে সেদ্ধ করা হবে, এটা তারা এখনো ঠিক করতে পারছে না। জংলি কাঠের আগুনে বড় বড় কড়াই তখনই কিন্তু চাপানো হয়ে গেছে। দুপুরের পর স্বয়ং সর্দার আসরের মাঝে দেখা দিলেন। তার চোখের চেহারা ও ঘন ঘন নিজের কপাল টেপা দেখে বুঝলাম আপাতত একটা অ্যাসপিরিন পেলে সে মরতে যায়। শুধু ওঝা পুরুতের কাছে ছোট হবার ভয়ে বোধহয় সোজাসুজি এসে চাইতে সাহস করছে না। জঙ্গলি হলেও সর্দার একেবারে কৃতজ্ঞ নয়। মাথা ধরা সারানোর জন্যে ডক্টর হিলের উপর তার মনটা একটু নরমই ছিল। এদিকে এসে তাই ডক্টর হিলকে সে জিজ্ঞাসা করলে কড়াইয়ে সেদ্ধ হয়ে না সোজা আগুনে পুড়ে তিনি মরতে চান, এইটুকু বেছে নেবার সুযোগ দিয়ে সে তাকে অনুগ্রহ করতে চায়। দুনিয়ায় আর সব জায়গার মতো এই জঙ্গলিদের মধ্যেও ভরত আর চালের দামই সবচেয়ে বেশি। পিছমোড়া অবস্থাতেই যতদূর সম্ভব ভারিক্কি চালে ডক্টর হিলের হয়ে গম্ভীর ভাবে বললাম,
আমাদের সেদ্ধ করে কি পুড়িয়ে মারবার আগে তোমার একটু মাথা ধরার জাদু দাওয়ায় পেলে ভালো হয় নাকি? ওঝা পুরুতরা তৎক্ষণাৎ হাঁ হাঁ করে উঠল। ও জাদু দাওয়ায় সর্দার যেন কিছুতে না খায়। গোড়াই ভালো হলে কি হবে, ও দাওয়াই শেষে সর্বনাশা বিষ হয়ে উঠবে। সর্দার কিন্তু একটু যেন দোমনা হয়েছে। বুঝে হেসে বললাম, এত যাদের হম্বিতম্বি সেই তোমার ওঝা পুরুতরাই তাহলে মাথা ধরার একটা জাদু দাওয়ায় দিক দেখি। সর্দার আর একটু নরম হয়েছে বুঝেই তৎক্ষণাৎ ডক্টর হিলকে দেখিয়ে বললাম, কটখণ্ড ওঝা পুরুতদের কথায় কাকে তুমি খেপিয়ে তুলছো জানো? রং আর চেহারা দেখে বুঝতে পারছো না যে এই জঙ্গল পাহাড় নয়, উনি সেই আকাশের চাঁদ থেকে দয়া করে এখানে নেমেছে। চাঁদ থেকে নেমে এসেছেন? একবার ডক্টর হিলের দিকে, একবার আকাশের দিকে চাওয়ার ধরন দেখে বুঝলাম স্বর বেশ কাবু হয়েছে। ওঝা পুরুতরাও তাই বুঝেই মরিয়া হয়ে চেঁচিয়ে উঠলে, সব বাজে কথা! চাঁদ থেকে নেমে এসেছেন, তার প্রমাণ কি? প্রমাণ ওর চেহারা, দেখতে পাচ্ছ না ওর গায়ের রং? না, ও প্রমাণ চলবে না, আমরা অন্য প্রমাণ চাই। ওঝা পুরুতদের কথায় সর্দারকেও অনিচ্ছা সত্ত্বে সায় দিতে হলো। যেন ব্যাপারটা নেহাত তুচ্ছ এমনি ভাবে বললাম, বেশ, চাঁদ থেকেই আজ রাত্রে প্রমাণ পাবে। আমার নিশ্চিত ভাব দেখে বেশ একটু হতভম্ব হয়ে জঙ্গলিরা নিজেদের মধ্যে গিয়ে জটলা শুরু করার পর ডক্টর হিল হতাশ ভাবে বললেন, এটা কি করলে দাস? যদি বা শুধু পুড়িয়ে নামতো, এখন তো গায়ের ছাল জ্যান্ত ছাড়িয়ে নেবে। চাঁদের ধাপ্পাটা কেন নিচে দিতে গেলে? হেসে বললাম, আপনার কোনো ভয় নেই, চাঁদের প্রমাণ আমি সত্যি দিয়ে দেব, দেখবেন। হতাশ ভাবে আমার দিকে চেয়ে তিনি বললেন, না, ভয় ভাবনায় তোমার মাথা খারাপ হয়ে গেছে দেখছি। চাঁদের আবার কি প্রমাণ হতে পারে? আজ কি তারিখ আপনার মনে নেই, নইলে প্রমাণটা বুঝতে পারতেন। ডক্টর হিল খানিক বিমূঢ় হয়ে থেকে হঠাৎ প্রায় লাফিয়ে উঠে বললেন, ও, ভুলেই গেছিলাম, আজ তো এখানে চন্দ্রগ্রহণ দেখা যাবে। হেসে বললাম, হ্যাঁ, ওর চেয়ে বড় প্রমাণ আর কি হতে পারে? কিন্তু ভাগ্য যে তখনও আমাদের উপর অত বিরূপ তা কি করে জানবো? সন্ধে হতে না হতেই কোথা থেকে রাশি রাশি মেঘ এসে আকাশ ছেয়ে ফেলতে লাগলো। ওঝা পুরুতদের আস্ফালন তখন দেখে কে? তখনই নিজেদের ভেলকিতে মেঘ আকাশে তুলছে বলে সর্দারকে তখন বোঝাচ্ছে। অগ্নিমূর্তি হয়ে সর্দার আমাদের কাছে এসে এবার বললে, কই তোমাদের তেনাদের চাঁদের প্রমাণ দেখাও। ভেতরে ভেতরে নাভি তখন প্রায় ছাড়বার উপক্রম, তবু বাইরে বেপরোয়া হাসি দেখিয়ে বললাম, তোমার ওঝা পুরুতদের কিছু ক্ষমতা আছে মানছি, কিন্তু চাঁদের মানুষের তেজ যে কত বেশি আর একটু বাদেই টের পাবে। আমাদের সামনে একটা আধ পোড়া মশাল মাটিতে পুঁতে দিয়ে সর্দার বললে, বেশ, এই মশাল যতক্ষণ না নেভে ততক্ষণ তোমাদের সময় দিলাম, তারপর জ্যান্ত তোমাদের কলিজা কেটে পার করব, তাই করো। বলে বেশ জোরে জোরে হাসলাম। মনে মনে তখন জপছি, হে আকাশের দেবতা, দয়া করে এক ঝড় তুলে মেঘগুলোকে তাড়াও, নইলে আর যে রক্ষা নেই। আকাশের দেবতার দয়া করার কোনো লক্ষণ কিন্তু দেখা গেল না। মেঘগুলো যেন আরো গাঢ় হয়েই জমতে শুরু করলো। মশাটা প্রায় তখন শেষ হয়ে এসেছে, সেই দিকেই চেয়ে ইষ্ট নাম স্মরণ করবার চেষ্টা করছি। এমন সময় ছলাৎ করে একটা শব্দ শুনে ফিরে দেখি কাঁচের জারের মধ্যে রাখা একটা মাছ কি রকম যেন ছটফট করছে। ডক্টর হিল নিজের ভাগ্য তখন বোধহয় মেনে নিয়েছেন। একটু দুঃখের হাসি হেসে বললেন, মাছটাও আমাদের পরিণাম বোধহয় বুঝতে পেরেছে। কয়েক মুহূর্ত মাছটার দিকে চেয়ে হঠাৎ উত্তেজিত হয়ে বলে উঠলাম, না, ডক্টর হিল, আর ভয় নেই, মাছটা আমাদের পরম বন্ধু,
আমাদের উদ্ধারের পথই বাতলাচ্ছে। তারপরে উঠে দাঁড়িয়ে চিৎকার করে ডাকলাম, কোথায় সর্দার? কোথায় সব ওঝা পুরুতরা? চাঁদের মানুষের তেজটা একবার দেখে যাও। সবাই অবাক হয়ে কাছে ছুটে এলো। উচ্চস্বরে হেসে বললাম, সামান্য একটা মেঘ দিয়ে আকাশ ঢেকে তোমার ওঝা পুরুতেরা বাহাদুরি নিচ্ছিল সর্দার? চাঁদের মানুষ এবার এই পাহাড় জঙ্গল দুলিয়ে দিচ্ছে, দেখো। ওঝারা চেঁচিয়ে উঠল, সব মিথ্যে কথা, সব ধাপ্পা। জঙ্গলিরা ক্ষেপে আমাদের উপর ঝাঁপিয়ে পড়ে আর কি। এমন সময় মাটির তলা থেকে অদ্ভুত একটা প্রচন্ড গোঙানির শব্দ যেন শোনা গেল। পর মুহূর্তে সমস্ত পাহাড়টা ঢেউয়ের মাথায় নৌকার মতো দুলে উঠল, আর সেই কিভু হ্রদের জল লাফ দিয়ে তীর ছাপিয়ে উপচে পড়ল বিশাল স্রোত হয়ে। সেই প্রচন্ড ভূমিকম্পে ভয়ে দিশাহারা হয়ে জঙ্গলিরা কে যে কোথায় পালালো ঠিক নেই। ভূমিকম্প যখন থামলো তখন দেখি আমরাই শুধু আমাদের মালপত্রের মধ্যে প্রায় বেহুশ হয়ে পড়ে আছি, আর কিবু হ্রদের এক পাড় ভেঙে দুরন্ত এক নদীর স্রোত নিচে বয়ে যাচ্ছে। ঘনাদ গল্প শেষ করে থামবার পর শিবু জিজ্ঞাসা করলে, ওই মাছের ছটফটানি দেখেই ভূমিকম্পের কথা টের পেলেন নাকি? কি মাছ সেটা? ও দেশের একরকম মাগুর মাছ, গম্ভীর ভাবে বললেন ঘনাদা। ইংরেজিতে বলে ক্যাটফিশ। জাপানে থাকতে ও মাছের ক্ষমতার কথা জেনেছিলাম। জাপানে তো ভূমিকম্প নিত্য লেগেই আছে। সেখানকার বৈজ্ঞানিকেরা লক্ষ্য করে দেখেছেন ভূমিকম্পের ঠিক আগে মাগুর জাতের মাছ কি করে যেন তা টের পেয়ে অদ্ভুত ভাবে ছটফট করে। অনেকে সেখানে তাই ভূমিকম্প আগে থাকতে ধরবার জন্য মাগুর মাছ পোষে। একটু থেমে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে ঘনাদা বললেন, যার জন্যে সেবার প্রাণ ফিরে পেলাম, সে মাছ আর কি করে খাই বলো? আপনারা এতক্ষণ শুনছিলেন প্রেমেন্দ্র মিত্রের লেখা মাছ। গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। নিজে ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।